প্রিয় দর্শক, ফিরে এলাম রোড টু ডেমোক্রেসি গণতন্ত্রের পথে অনুষ্ঠানে। বিরতির আগে একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছিলেন যে রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের জন্য জরুরি, এবং ঝুমুর বাড়ির প্রশ্ন আপনি কন্টিনিউ করছিলেন। জি না, এখানে রাজনৈতিক স্থিতিশীলতা আমি মনে করি সবচেয়ে বেশি স্থিতিশীল দেশ বাংলাদেশ রাজনৈতিকভাবে। 3/4 মেজরিটি আছে একটা সরকারের। সেখানে সেই সরকারের অসুবিধা কি? দে হ্যাভ বিন ম্যান্ডেটেড টু, তাদের ম্যানিফেস্টোতে ছিল যে বিদ্যুতের উন্নয়ন ঘটাবে, সেটার ভিত্তিতে লোকজন ভোট দিয়েছে। ভোট দিয়ে তারা 3/4 মেজরিটি পেয়েছে। অপোজিশন পার্টি তাদের যারা আছে তারাও একটা ডেমোক্রেটিক পার্টি, তারা কোনো যুদ্ধ বিগ্রহ শুরু করছে না। কাজেই আমি মনে করি না যে কোন রকম ওরকম অস্থির না বাংলাদেশের। আমি ব্যাপারটা একটু সাপ্লিমেন্ট করতে চাই ওনাকে সমর্থন করে, যে সেটা হলো যে রাজনৈতিক স্থিতিশীলতা এটা ইন এ ভেরি জেনারেল সেন্স এটা একটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বিনিয়োগের দিক থেকে মোর ইম্পর্টেন্ট হলো যে এই রাজনৈতিক অস্থিতিশীলতাটা এটা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে পর্যবেসিত হয় কিনা, অর্থাৎ জেনারেল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনতে ডিটোরিয়েট করে না। সেটা আমাদের বাংলাদেশে তো খুব একটা হয়নি। 2006-এর শেষের দিকে হয়েছিল, এটা বিশেষ সময় খুব একটা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে যেটা আইস খান সাহেব বলেছেন যে আমরা গত 15 বছর ধরে তো একটা নির্বাচিত সরকার 5 বছর দেওয়ার রানিং দেওয়ার কমপ্লিট করে যাচ্ছে, এবং অ্যাজ অপোজ টু দ্যাট আমার মনে আছে আপনার মিড 90s 95-96 এর দিকে আমি তখন এসক্যাপে কাজ করতাম। সেই সময় আমার একদিন কথা হচ্ছিল থাইল্যান্ডের যারা বলে সেক্রেটারি জেনারেল অফ ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বোর্ড, যেটা হচ্ছে আমাদের প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যানের ইকুইভ্যালেন্ট একটা পজিশন। তো উনি আমাকে বলছিলেন যে ওই 95 ওই পর্যন্ত তার আগ থেকে গত 50 বছরে থাইল্যান্ডে 31টা সরকার এসছে, এবং তার মধ্যে কিছু সাকসেসফুল কু, কিছু আনসাকসেসফুল কু ইত্যাদি, কিন্তু সে সত্ত্বেও কিন্তু থাইল্যান্ড যথেষ্ট বৈদেশিক এখনো। কাজেই যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় হচ্ছে, এবং আমার মনে হয় না এটাও কেউ বলবে না যে যেখানে বিনিয়োগ করেছে কেউ সেখানে পরবর্তী সরকার এসে সেই বিনিয়োগকারীকে যে খুব যে একটা হ্যারাস করা বা ইয়ে করা সেটা কিছু হয় নাই। কোন কোন ক্ষেত্রে হয়তো এরকম হয়েছে যে একটা প্রপোজাল আছে যেটা হুইচ ওয়াজ রিসিভিং ফেভারেবল ট্রিটমেন্ট, পরবর্তীতে হয়তো সেটা ওই ফেভারেবল ট্রিটমেন্ট হয়নি। কাজেই এটা আমার কাছে আমি ওনার সাথে আইস খান সাহেবের সাথে একমত যে খুব বড় রকমের একটা প্রতিবন্ধকতা। এখানে বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে আলোচনা হচ্ছে, এবং এই যে বিদ্যুৎ আর গ্যাস নিয়ে আসলেই বলা হয় যে বিগত সরকার ইনক্লুডিং 5 বছর যোগ 2 বছর 7 বছরের যে সরকার দুটো ছিল তারা তেমন কিছু করেনি। তো আপনারা তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শুনেছি ছোট ছোট প্লান্টের মাধ্যমে বিদ্যুৎ জেনারেট করার চেষ্টা করেছেন, আনার কিনে রেন্টাল পাওয়ার ইত্যাদির মাধ্যমে। সেখানে কতটুকু যোগ হয়েছে, এবং এই যে কথাটা এটা কতটার ভিত্তি আছে এই অভিযোগটার? আচ্ছা, আমি এ ব্যাপারে কিছু সরকারি তথ্য আপনাদের সামনে আমার দর্শকদের জন্য আমি এটা উপস্থাপন করতে চাই, এবং এটা বর্তমান সরকারের যে 8-9 আর্থিক সমীক্ষা অর্থনৈতিক সমীক্ষা 2008 অর্থমন্ত্রণালয় যেটা প্রকাশিত হয় সেখান থেকে। আপনার বিদ্যুতের ক্ষেত্রে কিন্তু কয়েকটা ভেরিয়েবলস আছে এই ইকুয়েশনে। একটা হলো জেনারেটিং ক্যাপাসিটি, দ্বিতীয় হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন। তার কারণ যে ক্যাপাসিটি থাকে সবটাই ইউটিলাইজ করা যায় না, হয়তো একটা ইউনিট খারাপ হয়ে গেল, বা কোথাও গ্যাসের কমতি হলো, বা কোথাও অন্য ফার্নেন্স অয়েলের কমতি হলো, হোয়াট এভার ইট ইজ। তৃতীয়ত হচ্ছে আপনার সিস্টেম লস। সিস্টেম লসের মধ্যে এটা উনি ভালো বলতে পারবেন, তবে আমি যতটুকু জানি এর মধ্যে 2 ধরনের লস আছে। একটা হচ্ছে উৎপাদনের লস, আর একটা হলো ডিস্ট্রিবিউশনের লস। এখন এই যে জেনারেটিং ক্যাপাসিটি যেটা, এটা তত্ত্বাবধায়ক সরকার আমলে প্রায় 300 মেগাওয়াট অ্যাড করা হয়েছে, এবং এটা আপনার 97-98 সালে টোটাল জেনারেটিং ক্যাপাসিটি ছিল 3091 মেগাওয়াট। 2008-9 শেষে, মানে 2008-এর শেষে এটা 5560 মেগাওয়াট গেছে। এর মাঝখানে অন্য সরকারের আমলে হয়েছে, তবে 6-7-এ ছিল 5262, 5560 আমাদের শেষ সময় প্রায় 300 মেগাওয়াট অ্যাকচুয়াল অ্যাড হয়েছে। এবং হাইয়েস্ট প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন, সেটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে ম্যাক্সিমাম হয়েছে 4037 মেগাওয়াট। এর আগে কোনো সময় এত অ্যাকচুয়াল উৎপাদন হয় নাই।
এবং আমি যদি রেশিও দেখি অফ হাইয়েস্ট প্রোডাকশন টু জেনারেটিং ক্যাপাসিটি, তাহলে তত্ত্বাবধায়ক সরকার আমলে সেই রেশিওটা কিন্তু খুব হাইয়েস্ট ছিল। 97-98 সালে এই রেশিও ছিল 69%। তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটা এসছে 77%, প্রায় 8% ওইখানে ইমপ্রুভমেন্ট হয়েছে ইন টার্মস অফ অ্যাকচুয়াল ইউজ অফ ক্যাপাসিটি। সিস্টেম লসে আপনার অনেক উন্নতি হয়েছিল। 97-98 সালে আপনার এই জেনারেশনের সিস্টেম লস ছিল 16.5%, এইটা 2008 ডিসেম্বরে 6.6% নেমে এসেছিল। এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা 2097-98 ছিল প্রায় অলমোস্ট 30%, এইটা আমাদের সময় মানে 2008 শেষে এটা 14% চলে এসেছিল। এবং আমার আর একটা এস্টিমেট যেটা ছিল যে এই 300 মেগাওয়াট তো আপনার জেনারেটিং ক্যাপাসিটি বাড়ানো ছাড়া এই সিস্টেম লস কমিয়ে we could actually provide another about 300 megawatts of electricity to the people. তো এই হচ্ছে ওই সময়কার অবস্থা। তো কাজেই এখন ইস্যু যেটা আর কি মূলত সেটা হচ্ছে যে increase in capacity or increase in actual production has not kept pace with the demand. সেটা ঠিক আছে, কিন্তু একেবারে যে কেউ কিছু করে নাই সেটা ঠিক। কিছু ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র বা কিছু জেনারেশন হয়তো আপনাদের সময় হয়েছে, কিন্তু ওই সময় কিছু সিদ্ধান্তহীনতার ঘটনা আমরা দেখেছি, যেমন বিবিআনার মতো ইস্যুগুলো তো অনেক পুরনো ইস্যু। না, আমি একটু বলি এখানে, ইন্টারভিউ করে বলি। প্রথমত দর্শকের একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, বিদেশি বিনিয়োগ। আপনি কিন্তু বলেছেন বাংলাদেশের লোকে কিন্তু বিনিয়োগের সুযোগ পাচ্ছে না, সেটা একটা বিরাট বড় দেখার বিষয় আছে যে বাংলাদেশে আমরা বিনিয়োগের অবস্থা এতই খারাপ করে ফেলেছি যে আমরাই বিনিয়োগ করার সুযোগ পাচ্ছি না। দ্যাট ইনক্লুডস আওয়ার কোম্পানি। আমরা আমাদের বিদ্যুৎ কেন্দ্র করতে চাচ্ছি কিন্তু কেউ বিদ্যুৎ কেন্দ্রের অ্যাওয়ার্ড দিতে পারছে না। পোর্টের ফ্যাসিলিটি ইমপ্রুভ করতে চাচ্ছি, সেই পোর্ট ফ্যাসিলিটি ইমপ্রুভ করানোর জন্য সরকার আমাদেরকে সুযোগ দিতে পারছে না। তারপরে আসি আমি বিদ্যুতের ক্ষেত্রে। বিদ্যুতের ক্ষেত্রে 2000 সনের পরের থেকে কোন সরকার, দি লাস্ট 2 years of আওয়ামী লীগ গভর্নমেন্ট, 5 years of Bangladesh Nationalist Party government, 2 years of the caretaker government, and the present government's 14 months, all of them have totally failed. মানে আমি দুঃখের সাথে বলতে হচ্ছে স্যার আছেন এখানে, কারণ যদি একজনের প্রয়োজন থাকে 100 আর কেউ সেখানে 10-20 রেন্টাল এটা সেটা কথা বলে, সেখানে এটা অমূলক মনে হয় এবং এটা চাইল্ডিশ মনে হয় আমার কাছে। কারণ বাংলাদেশে আজকে বাংলাদেশের জনগণকে আটকে রাখা হয়েছে। ওই যে জাপানে যেরকম জুতো পরে রাখা হয়েছে, স্বল্পমেয়াদী কিছু ছিল, কারণ একটা বিদ্যুতের মানে যে গ্যাপটা এটা পূরণ করতে গেলে তো একটা মধ্যমেয়াদী লাগবে। তো হয়তো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী প্রত্যেকটা কথাই আছে। আমরা করেছি কি, ভুল করেছি কি, আমাদের যদি একটু ডিপে চিন্তা করতে চেষ্টা করি তাহলে পরে দেখা যাবে যে বাংলাদেশের সরকার যখন থেকে একজন প্রতিমন্ত্রী দ্বারা মন্ত্রণালয়কে পরিচালিত করতে চেয়েছেন এবং প্রধানমন্ত্রী মন্ত্রণালয় থেকেছেন, সেই সময় কোনো বড় বিদ্যুৎ কেন্দ্র হয়নি। সামহাও এটা আপনারা স্ট্যাটিস্টিক্যালি দেখতে পারবেন। কেয়ারটেকার সরকারের সময়ও যখন নাকি তপন চৌধুরী সাহেব পূর্ণমন্ত্রী ছিলেন তখন কিছু কাজ হয়েছিল। তারপরে যখন পূর্ণমন্ত্রী থেকে ওনাদের বলতেন কি জানি সেই সময় আর কাজ হয়নি। এখন এটা কেন হয়নি? আমরা যেহেতু আমি এই ব্যবসা করি, চিন্তা করার চেষ্টা করেছি যে কেন হচ্ছে না। কারণ যখন ক্যাবিনেট পারচেজ কমিটিতে যায় কিংবা ইন্টারফেস উইথ দি গভর্নমেন্ট, পাওয়ারফুল লবিজ উইদিন দি গভর্নমেন্ট, পলিটিক্যাল লবিজ অ্যাজ ওয়েল অ্যাজ পাওয়ারফুল লবিজ উইদিন দি গভর্নমেন্ট, দি স্টেট মিনিস্টার ফেইলস টু লবি অ্যাজ স্ট্রংলি অ্যাজ পসিবল। ওখানে যেভাবে তাকে